আমরা দেখি এপিসোড 10-এর শুরুতে গ্যাংয়ের সামনে নতুন কলিডারকে পরিচয় করিয়ে দেওয়া হয়, যে কিনা মেট ছিল, যেটা দেখে জেইন অনেক বেশি কষ্ট পায়। সবাইকে বলা হয় যেন তারা জুড়ে জুড়ে চিৎকার করে তাকে ওয়েলকাম জানায়। তারপর আমরা দেখি মেট কিভাবে এই চক্রের সঙ্গে সংযুক্ত হলো। তো একদিন মেটকে ব্ল্যাকব্লাড গ্যাংয়ের একজন মেম্বার ধরে লিডার নাজিরের সামনে নিয়ে আসে, যেখানে তখন নিকি এবং গ্যাংয়ের আরও মেম্বাররা ছিল। মেটকে দেখেই লোকি বলে উঠে, ওয়াও বস, আজ তো আমাদের একজন নতুন গেস্ট এসেছে। তখন যে ছেলেটি মেটকে ধরে নিয়ে এসেছিল সে বলে মেট নাজির লুমিয়ার সঙ্গে কথা বলতে চায়, আর সে নাকি নাজির লুমিয়ার সঙ্গে কথা না বলে এখান থেকে যাবে না। তখন লুকি মজা করে বলে, ও চাইলো আর তুমি তাকে আমাদের এখানে নিয়ে আসলে, আর ইশারা করে বলে মেটকে বাইরে বের করে দেওয়ার জন্য। তখনই নাজির মেটকে জিজ্ঞাসা করে সে কি চায় আর কেনই বা এখানে এসেছে। মেট তখন বলে, আমি তোমাদের গ্যাংয়ে জয়েন হতে চাই। এটা শুনে সবাই তার উপর হাসতে শুরু করে। আর লুকি বলে, তুমি কি ভেবেছ আমাদের গ্যাংয়ের মেম্বার হওয়া এত ইজি? তুমি জাস্ট একটা অ্যাটেন্ডেন্স সাইন করবে আর আমাদের মেম্বার হয়ে গেলে। বাকিরা এইসব কিছু এনজয় করছিল। একটু পর নাজির লুমিয়া লোকিকে থামিয়ে মেটকে বলে, আশা করি তুমি আমার ছেলেদের ক্ষমা করবে এভাবে তোমাকে ওয়েলকাম করার জন্য। কিন্তু আমি তোমাকে আবার জিজ্ঞাসা করছি, তুমি কেন আমাদের এই গ্যাংয়ের মেম্বার হতে চাও? মেট কোনো উত্তরই দিচ্ছিল না। তখন নিকি বলে, কেন নয়, যদি বেশি মেম্বার হয় তখন আমাদের জন্যই ভালো, এটা একটা ভালো সুযোগ। নাজির তখন মেটকে বলে, আমি তোমার সাহসের প্রশংসা করছি, তুমি এই ব্লাডি নাইটে এখানে এসেছো, কিন্তু আমি জানতে চাই তুমি কেন আমাদের এই গ্যাংয়ে যোগ দিতে চাও? তখন মেট উত্তর দেয়, পাওয়ার। তখন নাজির বলে, পাওয়ার তো এমন কিছু না যেটা তুমি এমনি এমনি পেয়ে যাবে, এটা অর্জন করতে হয়। তখন লোকি তাকে উদ্দেশ্য করে বলে, তুমি হয়তো জানো না আমরা এখানে কত রক্ত জড়িয়েছি এই গ্রুপে মেম্বার হওয়ার জন্য, আর তুমি এমনি এমনি মেম্বার হয়ে যাবে একজন ম্যাজিক্যাল মেম্বারের মতো। তারপর লোকি মেটকে একটি চ্যালেঞ্জ দিয়ে বলে, যদি এই গ্রুপের মেম্বার হতে চাও তাহলে আমাকে হারাতে হবে। এরপর সে আরো বলে, হারার পরে যাতে কান্না না করে। এই কথা শুনে মেট একটি স্মাইল করে। নাজির তাকে উদ্দেশ্য করে বলে, লোকি তোমার উপর কোনো দয়া করবে না, আর তুমি যদি আমাদের গ্রুপের মেম্বার হতে চাও তাহলে লোকিকে হারিয়ে দেখাতে হবে। এরপর লোকি ফাইট করার জন্য ফুল মুডে চলে আসছিল। তখন সে মেটকে আবার উদ্দেশ্য করে বলে, কি হয়েছে, তুমি কি ভয় পাচ্ছ? এবার কি তুমি তোমার ডোরমে ফিরে যেতে চাও? তখন মেট তাকে বলে, আর যদি একটা কথা বলো তাহলে এখানে শুধু তোমার চুল লাল থাকবে না। সবাই খুবই এক্সাইটেড হয়ে যায়। হয়তো তারা ভেবেছে মেট বাজেভাবে হেরে যাবে। ফাইট শুরু হয়ে যায়। লোকি প্রথমে মেটকে ভয় দেখানোর চেষ্টা করে, কিন্তু এতেও কোনো কাজ হয় না। প্রথম মারাটা সেই খায়। তারপর তাদের দুজনের মধ্যে লড়াই চলতে থাকে। এক পর্যায়ে লোকি নিচে পড়ে যায়, আর মেট অন্য একটি ছেলের হাত থেকে একটি হাতিয়ার নিয়ে লোকির উপর মারে। মানে তার সাইডে এমনভাবে মারে যেন মনে হয় সেই জিতে গেছে। আর এসব কিছু করে সে নাজিরের মন জয় করে নেয় আর হয়ে উঠে ব্লাডি ব্লাড গ্যাংয়ের কলিডার। দিন আবার প্রেজেন্টে চলে আসে। আমরা দেখি জেইন মেটের হাতে ব্লাডি ব্লাড গ্যাংয়ের গরম সিল পড়তে দেখে সেটা সহ্য করতে পারে না এবং বাইরে চলে আসে। বাইরে এসে সে বিষয়টা কোনোভাবেই মেনে নিতে পারছিল না আর চিৎকার করে। তখনই সে তার পিছনে রেইস সিলভিনিয়াকে দেখতে পায়, যেটা কিনা আমরা লাস্ট এপিসোডে দেখেছিলাম। রেইস তাকে বলে, তুমি অনেক জোরে শব্দ করছো। রেইস তার কাছে আসে আর বলে, তুমি কি জানো এই জায়গায় রাতের টাইমে কোনো মেয়ে বাইরে থাকা কতটা ডেঞ্জারাস? সে আরো বলে, তুমি কি আমাকে ভয় পাচ্ছ নাকি? কিন্তু তোমার তো তাকে ভয় পাওয়া উচিত, কারণ সে আমার থেকেও আরো বেশি ভয়ঙ্কর। জেন বুঝতে পারে না রেইস কার কথা বলছে। তারপর রেইস আরো বলে, তারা কি ভাবছে নতুন একজন দিয়ে তারা আমাকে মেরে ফেলতে পারবে? জেইন বুঝতে পারে সে মেটের কথা বলছে, আর মেটের লাইফও রিক্সের মধ্যে আছে। জেইন বলে, মেটকে স্পর্শ করার সাহসও করো না। রেইস বলে, তুমি এখনো কেন তাকে বিশ্বাস করো, এটা জানার পরেও যে সে তোমার শত্রুদের দলে যোগ দিয়েছে, তোমাকে আর তোমার ফ্রেন্ডদের ধোঁকা দিয়েছে। জেইন বলে, তার হয়তো কোনো কারণ ছিল। রেইস তখন বলে, এখন তুমি আমাকে একটা কারণ বলো যাতে আমি তাকে মারতে না পারি। জেইন সাথে সাথে বলে উঠে, কারণটা আমি। রেইস বলে, তুমি একটা ভ্যালিড রিজন ঠিকই, আর সম্ভবত তোমার কারণে আমি মেটকে মারতে নাও পারি, কারণ তুমি আমাদের একটা প্রয়োজনীয় সম্পদ। মানে জেইনকে দিয়ে তাদের কিছু একটা স্বার্থ উদ্ধার হবে, এটা বোঝানোর চেষ্টা করছিল। তারপর রেইস চলে যেতে থাকলে জেইন তাকে আবার থামিয়ে বলে তার ফ্রেন্ডদের যাতে কোনো ক্ষতি না করে। রেইস তখন বলে, আমি কোনো প্রমিস করতে পারবো না। সে সেফ থাকবে যতক্ষণ সে আমার রাস্তায় আসবে না। আর জেনকে বলে, তোমার এখন ফিরে যাওয়া উচিত। রেইজের যাওয়ার পর সেখানে দেব চলে আসে। আমরা দেখি দেবও সেই বিল্ডিং থেকে বের হয়। সে জেনকে নিয়ে ডোরমে ফিরে যায়।
জেইন ফিরে দেখে ভেনিসা এবং মিয়া তখনও ঘুমাচ্ছিল। তারপর সে রুমের বাইরে আসে। তখন দেব তাকে জিজ্ঞাসা করে, তুমি সেই জায়গায় কেন গিয়েছিলে? ম্যাটের জন্য, কিন্তু তোমার এই ব্লাডি নাইটের সময় বাইরে যাওয়া ঠিক ছিল না। জেইন তখন বলে, আমারও সেম জিজ্ঞাসা। আর ফ্রেন্ডরা কি এরকম করে? মিথ্যা বলে, অভিনয় করে, সিক্রেট লুকিয়ে রাখে। দেব রিপ্লাই দেয়, তুমি তো কিছুই জানো না। জেইন রেগে গিয়ে বলে, কারণ তোমরা কেউ আমাকে কোনো কিছু জানতে দাওনি। দেব তখন বলে, আমরা চাইনি তুমি এসবের মধ্যে ইনভলভ হও। জেইন বলে, আমি অলরেডি এখানে ইনভলভ হয়ে আছি। তারপর জেইন দেবকে বলে, বাকি ফ্রেন্ডরা যাতে আজকের এই ঘটনা সম্পর্কে না জানতে পারে। আর জেইন যে সবকিছু জেনে গিয়েছে সেটা যাতে মেয়ের জানতে না পারে। দেবও বলে, ঠিক আছে, সঠিক সময় আসলে সবাইকে এই বিষয়ে জানিয়ে দিব। তারপর সকালে দেব এবং মিয়া, জেরুম, ভেনিসা একসঙ্গে ক্লাসের উদ্দেশ্যে বের হয়। পিছনে আমরা দেখি ম্যাট এবং জেইনও বের হচ্ছিল। ম্যাট তার হাতের কারণে অনেক বেশি যন্ত্রণায় ভুগছিল। জেইন বিষয়গুলো লক্ষ্য করতে থাকে। এদিকে জেইন ডর্মের গেট লক করছিল আর নিজের মনে মনে বলছিল, আমি এসব কিছু না জানার অভিনয় করতে পারছি না। আমি পারবো না সবকিছু ঠিক আছে এমন অভিনয় করতে। আর সে ম্যাটকে ইগনোর করে সেখান থেকে চলে যায়। আর ম্যাটও তাকে কোনো কিছু বলে না। কিছু সময় পর জেইন একা স্কুল থেকে বের হয়। আর তখনই একটি ছেলে তাকে ফলো করছিল। জেইন বুঝতে পারে ছেলেটি তাকে ফলো করছে, তাই সে নার্ভাস হয়ে যায় এবং তাড়াহুড়ো করে হাঁটতে শুরু করে। এক পর্যায়ে সে দৌড়ে পালাতে থাকে। ছেলেটিও তার পিছনে দৌড়ানো শুরু করে। কিন্তু ঠিক তখনই একটা রেড মাস্ক পরা মেয়ে ছেলেটিকে ধরে মেরে ফেলে। হয়তোবা মেয়েটি ডেভিল গড ওয়ারিয়র গ্যাংয়ের সদস্য ছিল। পরের সিনে আমরা এসকে দেখি, যে কিনা ওয়াশরুমে আয়নার সামনে নিজের চুল ঠিক করছিল। মেবি সে তার চুলের স্টাইল চেঞ্জ করছিল। অন্যদিকে আমরা দেখি জেইন পার্কে সেই কালো বিড়ালটিকে দেখে আর তাকে কুলে নিয়ে বসে পড়ে। সে বিড়ালটিকে আদর করতে করতে তার সঙ্গে কথা বলতে থাকে। সে বলে, তুমি কতটা কিউট, তোমার কি মজা লেগেছে আমাকে ভয় দেখিয়ে? আর তোমার নাম কি হতে পারে? আমি জানি তোমার নাম হয়, এটা তোমাকে স্যুট করবে, কারণ তুমি এমনিতেই সবসময় আমাকে চমকে দাও। তখনই এস সেখানে আসে তার নতুন হেয়ার স্টাইলের সঙ্গে। আর জেনকে বলে, তোমার পাগলামি গেল না, তুমি এখন একটি ক্যাটের সঙ্গে কথা বলছো। জেন বলে, ওর একটা নাম আছে। হয়। এস বলে, তুমি যে এতটা ক্রিন্স হবে সেটা আগে জানতাম না। জেন বলে, ক্রিন্স কিভাবে? সবাই তাকে এই নামেই ডাকবে। জেইনের এসব কথাবার্তা শুনে এস মুস্কি হাসছিল। তারপর সে জেনকে কিছুটা অবজার্ভ করে আর বলে, তোমাকে দেখে মনে হচ্ছে তুমি ঠিকমতো খাওয়া দাওয়া করছো না। আমি বুঝতে পারছি এখন তোমার উপর এই জায়গাটা অনেক বেশি ভারী হয়ে যাচ্ছে, কিন্তু তুমি কি জানো মাঝে মাঝে এমন সময় আসবে যখন তুমি কিছুই করতে পারবে না। জেইন কিছুই বলে না, শুধু তার দিকে তাকিয়েছিল। তারপর জেইন তাকে জিজ্ঞাসা করে, তুমি কি তোমার হেয়ার স্টাইল চেঞ্জ করেছো? এস তো কিছুটা খুশি হয়ে যায়, কারণ অ্যাটলিস্ট জেইন তাকে নোটিস তো করেছে। কিন্তু এস বলে, আমি জানি না তুমি কোন ব্যাপারে কথা বলছো। খালি পেটে থাকার কারণে হয়তো তোমার চোখের মধ্যে সমস্যা হয়েছে। জেইন হেসে বলে, না তো, আমি ঠিকই দেখতে পাচ্ছি তোমার লুক চেঞ্জ হয়ে গিয়েছে। এস তাও অস্বীকার করে। তখন জেইন আবার হইয়ের সঙ্গে কথা বলতে থাকে আর বলে, হইয়া আমাকে একটা কথা বলেছে। ও বলেছে তোমাকে খুব হ্যান্ডসাম লাগছে। এস তো অনেক বেশি খুশি হয়ে যায়। সে জিজ্ঞাসা করে, সত্যি মেটের থেকেও বেশি? কিন্তু এই কথা বলার সাথে সাথে সে থেমে যায়, আর কিছুই বলে না। আর সে তার চুল আবার আগের মতো এলোমেলো করে ফেলে। তখনই আমরা দেখি একটু দূরে মেট তাদের পাস করে যাচ্ছিল। জেইন মেটকে দেখছিল। এইসব বিষয়টি নোটিস করে। মেট আর জেইন দুইজন দুজনকেই ইগনোর করছিল। এই বিষয়টা এইসও বুঝতে পারে। এরপর আমরা দেখি জেইন এবং এইস দুইজন মিলে হইকে খুঁজছিল। তারা একটি বিল্ডিং এর কাছে যায়। তখনই একটি মেয়ে দৌড়ে এইসের কাছে আসে, যার নাম ছিল লাইকা। সে বারবার এসের কাছে রিকোয়েস্ট করতে থাকে আর অনেক বেশি কান্নাও করছিল, সুপ্রিমো প্লিজ আজ আমার মাকে বাঁচাও, আমার মা ছাড়া আর কেউই নেই। কিন্তু সুপ্রিমো তাকে বারবার সরিয়ে দিচ্ছিল। ঠিক তখনই লাইকার মাও সেখানে আসে আর বলে, তোমাকে আমাকে মারতেই হবে, আমাদের হাতে বেশি সময় নেই। এইসব কিছু দেখে জেইন অনেক বেশি অবাক হয়ে যায়। তখন আমরা অতীতের একটি সিন দেখি, যেখানে ওই দিন ঘোষণার পর যখন সবাই লকার খুলে, লাইকা তার নোটটি দেখে এবং সেখানে তার মায়ের নাম লেখা ছিল। মানে এখন সে বাঁচতে হলে তার মাকে মারতে হবে। মামের এই কন্ডিশন দেখে জেইনের কোনো কিছুই সহ্য হচ্ছিল না। সে তাদের জন্য কোনো কিছু করার চেষ্টা করে। সে সুপ্রিমোকে বলে, আমরা কি তাদের জন্য কিছু করতে পারি না? প্লিজ শুধু এইবারের জন্য। এই বলে সে এসকে জড়িয়ে ধরে আর তার কাছে রিকোয়েস্ট করতে থাকে, শুধু একবারের জন্য। এইস এতে রাজি হয়ে যায় আর বলে, ঠিক আছে, শুধু এইবারের জন্য। আর সে লাইকার হাত থেকে ছুরি নিয়ে লাইকার মায়ের কানে কিছু একটা বলে। তার কথা শুনে লাইকা এবং তার মা
একটু স্বস্তি পায়। জেইনও অনেক বেশি খুশি হয়ে যায় আর তারা দুইজন সেখান থেকে চলে যায়। তারপর আমরা দেখি জেইন তার হইকেও পেয়ে গিয়েছিল আর সে হাঁটতে হাঁটতে জিজ্ঞাসা করে, আমরা কোথায় যাচ্ছি সুপ্রিমো? আর তোমাকেও ধন্যবাদ আমার ইচ্ছা পূরণ করার জন্য। সুপ্রিমো কিছুক্ষণ চুপ থেকে বলে, আমি এখন এই স্কুলের সুপ্রিমো। আমি চাইলে যাকে ইচ্ছা প্রোটেক্ট করতে পারি, কিন্তু আমি এটাও জানি আমি সবাইকে প্রোটেক্ট করতে পারবো না। জেইন হয়তোবা বুঝতে পারে সে তারই কথা বলছিল। জেইন বলে, আমি নিজের খেয়াল নিজেই রাখতে পারবো, তুমি কি বিশ্বাস করো না আমাকে? তখন এস বলে, তুমি সেই জেইন না যাকে আমি চিনি। তুমি ম্যাটকে ইগনোর করছো, কারণ আগের জেইন এরকম ছিল না। জেইন বলে, আমি এখনো একই জেইনই আছি। এস তখন বলে, এই চিউতে কোনো দুর্বলের জায়গা নেই। আমি যে জেইনকে চিনি সে তার ফ্রেন্ডসদের অনেক বেশি ভালোবাসে। জেইন হেসে বলে, তুমি যদি আমাকে এতটাই ভালো করে চেনো তাহলে তোমার এটাও জানার কথা যে আমি তাইকোন্ডো জানি। তাই সুপ্রিমো, আমি নিজের খেয়াল রাখতে পারবো। এস বলে, এটা আমি ডিসাইড করব, আর তার জন্য আগে তোমাকে তোমার মুভ দেখাতে হবে। জেন বলে, যে কোনো সময়। তখন এস বলে, লাস্ট ক্লাসের পর এসএসডির অফিসে আসার আমন্ত্রণ রইল, যাতে আমি তোমার মুভ দেখতে পারি। জেন বলে উঠে, অবশ্যই। তারপর এস বলে, যেহেতু এখন আমার সেক্রেটারি ফিরত এসেছে তাহলে আমাকে জয়েন করতে পারবে। জেইন জিজ্ঞাসা করে কোথায়। এস বলে, অ্যাডমিনের কাছে, যাতে আমরা আসলে লাইকা এবং মিস আয়াকে বাঁচাতে পারি। তারপর তারা স্কুলের ভিতরে আসে। এস জেইনকে বলে সে ফ্রান্সিসকো আর ভায়োলেন্টের সঙ্গে কথা বলবে, আর সে জেইনের হাত ধরে অ্যাডমিনের অফিসে যায়। ভায়োলেন্ট তাদের দেখে জিজ্ঞাসা করে তারা এখানে কেন এসেছে। এস বলে, মিস আয়ার জন্য এক্সেপশন চায়। ভায়োলেন্ট বলে, এখানে কিছু রুলস আছে মিস্টার প্রেসিডেন্ট, কিন্তু আমি বা কিভাবে আমার এসএসডির প্রেসিডেন্টের রিকোয়েস্ট মানা করি? কিন্তু আমি ভাবছিলাম তোমার এই উইকনেসের কারণ কি? এইস বলে, এই নরকের মতো ইউনিভার্সিটিতেও কিছু লিমিট থাকা উচিত। তখন ভায়োলেন্ট বলে, তুমি কি তোমার একমাত্র রুলস ভুলে যাচ্ছ? তুমি এখানে কারো সঙ্গে ফ্রেন্ডশিপ করতে পারবে না, আর তুমি তোমার ইমোশনও ব্যবহার করতে পারবে না। এইস বলে, আমার ব্যাপারে ভাবতে হবে না, আমি জানি আমি কি করছি। ভায়োলেন্ট বলে, আমিও তা আশা করছি, আর ঠিক আছে আমি তাদের বাঁচতে দিব। আর বলে, তুমি আমাকে লাক্সের কথা মনে করিয়ে। এসব বলার সাথে সাথে এস বলে উঠে, আমি কোনোভাবেই তার মতো না। ভায়োলেন্ট তখন বলে, লাইকা এবং তার মা এখন সেফ আছে, আর জেনকেও বলে তুমিও এখন সেফ। জেন কিছুই বুঝতে পারছিল না। তখন ভায়োলেন্ট বলে, তোমার নাম যে পেয়েছিল সে মারা গেছে। আমার মনে হয় এখানে তোমার কোনো গার্ডিয়ান অ্যাঞ্জেল আছে। এরপর হইকে দেখে ভায়োলেন্ট জিজ্ঞাসা করে, তুমি এই রাস্তার বিড়াল কোথা থেকে তুলে এনেছো? জেন বলে, আমি শীঘ্রই তাকে ছেড়ে দেব। ভায়োলেন্ট বলে, সেটা তাড়াতাড়ি করার চেষ্টা করো। আর এসকে জিজ্ঞাসা করে, এখন কি সব ঠিক আছে? এস বলে, আপাততের জন্য ঠিক আছে। এরপর তারা সেখান থেকে চলে যায়। তারপর আমরা দেখি ফ্রান্সিসকো অ্যানাউন্স করে যে লকার গেম এখন শেষ, আর এখনও যেসব পেন্ডিং কাজ আছে সেগুলো করার কোনো প্রয়োজন নেই। জেন মনে মনে বলে, তাহলে এটা এখন শেষ। যদিও এটা এখনো কোনো শান্তির ব্যাপার নয়, কারণ যে কোনো সময় এখানে যে কোনো কিছু হয়ে যেতে পারে। নেক্সট আমরা এসএসডির অফিস দেখি, যেখানে এস জেনকে আপকামিং ফাউন্ডেশন ডে এর প্রোগ্রাম নিয়ে সাজেশন দিতে বলে। জেন প্রথমে অন্যমনস্ক থাকায় মিস কেট তাকে বলে, তুমি কি আদৌ এই জায়গায় আছো? মিস জেইন, এটা সেক্রেটারি হিসাবে তোমার দায়িত্ব, আর আমরা এখানে তোমার সাজেশন নেওয়ার জন্য একত্রিত হয়েছি। জেইন পরিস্থিতি সামাল দেওয়ার জন্য বলে, আমার মনে হয় গেম করলে ভালো হবে। এস বলে উঠে, এটা যদি তোমার আইডিয়া হয়ে থাকে তাহলে এটা লিখো। এটা বলে সে জেইনের হাতে চক দেয়। জেইনও তার কিছু আইডিয়া লিখে চকটা আবার এসকে রিটার্ন করে দেয়। মিস ক্যাথের জেইনের দেওয়া আইডিয়া খুব ভালো লাগে, আর তিনি তার খুব প্রশংসাও করেন। এসব শুনে এস তো খুব বেশি প্রাউড ফিল করে, আর বলে, যদি এই লিস্ট নিয়ে কারো অবজেকশন না থাকে তাহলে আমি সবকিছুর জন্য অনুমতি দিচ্ছি। আর এটাও বলে, আমি তোমাদের আগেই বলেছিলাম জেন এই পজিশনের জন্য সবচেয়ে বেশি কোয়ালিফাইড। এরপর জেন বলে, যদি আর কোনো কাজ না থাকে তাহলে আমাকে এখন যেতে হবে। মিস কেত তাকে যাওয়ার অনুমতি দিয়ে দেন, আর আমরা দেখি এস নিজের মধ্যেই কি যেন চিন্তা করে স্মাইল করছিল। তারপরের সিনে আমরা দেখি জেন কিছু ফাইল গুছাচ্ছিল। তখন লিয়াম তার কাছে আসে। সে জেনকে জিজ্ঞাসা করে, তুমি কি ভাবছো? আর সে বলে, এখানে সবকিছু অলরেডি খুবই কমপ্লিকেট, আর আমরা যেন এটাকে আরো বেশি কমপ্লিকেট করে দিচ্ছি। জেন কিছুটা বিরক্ত হয়ে বলে, কি চাও তুমি? আমি এখন বিজি আছি, আমাকে বিরক্ত করো না। লিয়াম স্মাইল করে আর বলে, আমি কিছু বিষয় নিয়ে ভাবছি, তুমি হয়তোবা আমাকে সাহায্য করতে পারবে। সে তাকে প্রশ্ন করে,
মানুষের ফিলিংস কেন হঠাৎ করে চেঞ্জ হয়ে যায়, আর মানুষ কেন চেঞ্জ হয়ে যায়। জেইন তাকে বলে এই পৃথিবীতে কোনো কিছুই পার্মানেন্ট না, আর তোমার যদি এসব স্টুপিড কোয়েশ্চেন করা শেষ হয়ে যায় তাহলে তুমি এখন এখান থেকে যেতে পারো। লিয়াম আবার জিজ্ঞাসা করে ফ্রেন্ডসদের সাথেও ফিলিংস চেঞ্জ হয়ে যায়। জেইন কিছুই বলে না, সে বলে যাই হোক আমি এটা মাথায় রাখবো যে কোনো কিছুই পার্মানেন্ট না, আর জেইনকে থ্যাংক ইউ দিয়ে সেখান থেকে চলে যায়। তারপর জেইন একা একা একটি জায়গায় এসে দাঁড়িয়ে থাকে যেখানে তার পিছনে পিছনে এসও আসে। এস জেইনকে ডাক দেওয়া মাত্রই হই সেখানে হুট করে এসে এসের ঘাড়ের উপর উঠে যায়। এস ভয় পেয়ে যায় এবং জেইনকে বলে হইকে সরানোর জন্য। জেইন একটু হাসে আর জিজ্ঞাসা করে তুমি কি বিড়াল ভয় পাও নাকি। এসের রিয়াকশনে একদম ক্লিয়ার ছিল যে সে বিড়ালকে ভয় পায়। তারপর হই নিচে নেমে যায়। হই নিচে নামা মাত্রই জেইন তাকে কুলে নিয়ে এসকে ভয় দেখানো শুরু করে। এস বলে আমি বিড়ালদের ভয় পাই না, আমি শুধু তাদের ঘৃণা করি। জেইন স্মাইল করে আর বলে বিষয়টা স্বীকার করো যে তুমি বিড়াল ভয় পাও। এস একটু স্ট্রংলি দাঁড়িয়ে বলে আমি হলাম এস ক্রেজ, আমি কাউকে ভয় পাই না, স্পেশালি কোনো বিড়ালকে তো না, যদিও সে বারবার তার থেকে দূরত্ব মেনটেন করছিল। জেইন তখনও দুষ্টামি করতে থাকে আর বলে ড্যাডি এস হয় তোমার কুলে উঠতে চায়। এস শুধু অনেক কষ্ট করে অভিনয় করছিল যে সে বিড়াল ভয় পায় না। তারপর জেইন বলে আচ্ছা যাও, মেনে নিলাম তুমি বিড়াল ভয় পাও না, কিন্তু তুমি কি আমাকে ভয় পাও। এরপর সে এসের গাল ধরে টান দেওয়া শুরু করে। এস বলে উঠে এটা পেইনফুল ছিল। এরপর জেইন এসের চুলগুলো এলোমেলো করে দেয়, তারপর তার শার্ট সেট করে দেয়, মানে শার্টের কলার সেট করে দেয়। তারপর সে আবার তার গাল ধরে টানা শুরু করে আর বলে মাঝে মাঝে একটু স্মাইল করা উচিত। এস বলে তুমি কি এর যোগ্য যে আমি স্মাইল করব। জেইন বলে কারণ আমি তোমার কল্পনার চেয়েও বেশি যোগ্য। আর তার হাত দিয়ে এসের মুখে স্মাইল ফুটানোর চেষ্টা করছিল। তখনই হঠাৎ এস কাউন্টডাউন শুরু করে আর জেইন ভয় পেয়ে যায় আর সরি বলে তার চোখ বন্ধ করে দেয়। এস কিছুই করে না, শুধু তার মাথায় একটি ঠুকা মারে আর জিজ্ঞাসা করে তুমি কি রেডি আছো। জেইন কিছুটা থেমে বলে তুমি যদি আমাকে মৃত্যুর ব্যাপারে জিজ্ঞাসা করো তাহলে আমি সবসময় রেডি আছি। এস জিজ্ঞাসা করে তুমি কি শিওর তোমার কাছে এখনো কিছু সময় আছে, তুমি কি এবার আমার সাহায্য চাইবে না। জেইন বলে তুমি কিছুই করতে পারবে না এখানে। এস বলে তুমি কি আমাকে এভাবেই দেখো, তোমার জানা উচিত আমার নাম এমনি এমনিতেই এস হয়ে যায়নি, ভেবে দেখো এ ব্যাপারে। এই বলে সে সেখান থেকে চলে যায়। তারপর আমরা দেখি ভেনিসা এবং মিয়া হয়কে তাদের ডরমেটরি থেকে বের করার চেষ্টা করছিল। জেইন তাড়াতাড়ি সেখানে চলে আসে আর তাদেরকে থামিয়ে দিয়ে বলে এটা তো অ্যানিমাল অ্যাবিউজ। সে হইকে কুলে নিয়ে বলে ওর নাম হই, আর এত কিউট শান্ত বিড়ালকে তোমরা টর্চার করছিলে। বিড়ালটা কালো থাকায় তারা সেটাকে ভূত ভেবে ভয় পাচ্ছিল। এরপর জেইন তাকে জিজ্ঞাসা করে তোমরা মেটকে দেখেছো কিনা। ভেনেসা জিজ্ঞাসা করে তোমাদের মধ্যে কোনো ঝগড়া হয়েছে কিনা। জেইন বলে তেমন কিছুই না। মিয়া জিজ্ঞাসা করে তাহলে তোমরা কেন একজন আরেকজনকে ইগনোর করছো। ঠিক তখনই মেট সেখানে চলে আসে। জেইন তার কাছে গিয়ে বলে আমাদের কথা বলা দরকার। ভেনেসা আর মিয়া তখন সেখানে কিছু একটা বাহানা দিয়ে সেখান থেকে চলে যায়। তারপর জেইন মেটকে সরি বলে। মেট বলে আমি তোমাকে ইগনোর করতে এত ভালো ছিলাম যে তুমি রিয়েলাইজ করেছো আমি তোমার উপর নারাজ। জেইন বলে আই এম সরি যদি লাস্ট সময়ে আমি তোমাকে কষ্ট দিয়ে থাকি। আসলে আমার মাথায় অনেক কিছু চলছিল যার কারণে আমি প্রসেস করতে পারিনি। মেট বলে তোমার সরি বলার কোনো দরকার নেই, আমি জানি তুমি কখনোই ভুল করতে পারো না, তাই তোমার সরি বলার কোনো প্রয়োজন নেই জেইন। সরি তারা বলে যারা কোনো খারাপ কিছু করে। জেইন বলে আমি নিজের উপর বিরক্ত, আমি নিজেকে ঘৃণা করি, এই কিছু সময়ে অনেক কিছু হয়ে গিয়েছে। মেট তাকে থামিয়ে দিয়ে তার চোখের পানি মুছে তাকে বলে এসব কিছুই না, আই এম সরি যদি আমি তোমাকে এমনটা ফিল করিয়ে থাকি। জেইন তখন মেটকে একটু মেরে বলে আই হেইট ইট যে আমি তোমাকে এমনভাবে বিশ্বাস করতে পারিনি যেমনটা তুমি আমাকে বিশ্বাস করো। মেট বলে আমি জানি নিশ্চয়ই তোমার কোনো কারণ আছে, আর আমি তোমাকে ফোর্সও করব না যাতে তুমি আমাকে বলো যে কেন তুমি আমাকে এত সময় অ্যাভয়েড করেছিলে। আর আমি এসবের কোনো কিছুই কেয়ার করি না, কারণ আমি বিশ্বাস করি। জেইন আর মেট একে অপরকে জড়িয়ে ধরে আর জেইন ভাবতে থাকে হয়তো আমি ভুল ছিলাম, কিন্তু এখনো দেরি হয়নি, আমি সবসময় তোমাকে বিশ্বাস করব ম্যাথিউ। আর এই সিনের সাথেই এই এপিসোড এখানে শেষ হয়ে যায়। নেক্সট এপিসোডে আমরা দেখব ফাউন্ডেশন ডের দিনে দেখি মেট যখন শার্ট খুলে সবার সামনে নিজেকে রিপ্রেজেন্ট করছিল। এসব দেখে জেইন অনেকটা এনজয় করছিল, কিন্তু সুপ্রিমোর এসব কিছু ভালো লাগে না। সে জেইনের সামনে এসে দাঁড়ায়
আর নিজের শার্ট খুলে দিয়ে বলে যতক্ষণ ইচ্ছা তাকে দেখার জন্য। এরপর আমরা দেখি একটি মেয়ে এসকে প্রশ্ন করে তার সঙ্গে জেইনের সম্পর্ক কি। এস বলে সে শুধু আমার সেক্রেটারি আর আমি তাকে প্রোটেক্ট করব। আর এটাই ছিল নেক্সট এপিসোডের প্রি রিভিউ। দেখা হবে নতুন এপিসোডে, ততক্ষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফিজ।